5, 4, 3, 2, 1. ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ কিন্তু তোমাদের কাছে ফুটবলের রোজকার মতন একাধিক খবর নিয়ে হাজির হয়েছি। ক্লাব বিশ্বকাপ থেকে শুরু করে তোমাদের কাছে কিন্তু আজকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এবং বিক্রম প্রতাপ সিং আসতে পারে ইস্টবেঙ্গলে, এরকম সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তো সব খবর কিন্তু আজ থাকছে তোমাদের জন্যে। তো সব খবর জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো প্রথমেই আসি ক্লাব বিশ্বকাপের খবরে। আর ক্লাব বিশ্বকাপের প্রথম খবরই হবে, গত রাতে কিন্তু পিএসজি আমেরিকান ক্লাব সেটেল সাউন্ডরেসকে 2-0 গোলে হারিয়ে কিন্তু পৌঁছে গেল ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ। আর ওই গ্রুপেরই কিন্তু অন্য একটি ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ, তারা কিন্তু 1-0 গোলে ব্রাজিলের বোটাফোগোকে হারিয়ে দিল, কিন্তু হেড টু হেডে তারা কিন্তু পৌঁছাতে পারলো না রাউন্ড অফ 16-এ। তো ওই গ্রুপ থেকে কিন্তু পিএসজি এবং বোটাফোগো ব্রাজিলের দল, তারা কিন্তু পৌঁছে গেল রাউন্ড অফ 16-এ। আর অন্য একটি গ্রুপে কিন্তু ইন্টার মিয়ামি 2-0 গোলে এগিয়েছিল, মানে মেসির দল। তারপর কিন্তু পালমিউরাস একটা ঝড় তোলে এবং 80 থেকে 87 মিনিট, এই 7 মিনিটের মধ্যে দুটি গোল শোধ করে দেয় এবং ম্যাচটি 2-2 গোলে ড্র হয় ইন্টার মিয়ামি এবং পালমিউরাসের মধ্যে। এবং এই ড্রয়ের ফলে কিন্তু দুটি দলই কিন্তু পৌঁছে গেল রাউন্ড অফ 16-এ। আর এই গ্রুপেরই অন্য একটি ম্যাচে কিন্তু এফসি পোর্তোকে জিততেই হতো রাউন্ড অফ 16-এ যেতে গেলে। আর সেম কিন্তু আল আহলির কাছেও ছিল, ইজিপ্টের দল, তাদেরকেও কিন্তু জিততে হতো। একটা অসাধারণ ম্যাচ হলো এবং 4-4 গোলে কিন্তু ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হলো। তো এই গ্রুপ থেকে কিন্তু ব্রাজিলের পালমিউরাস এবং মেসির দল ইন্টার মিয়ামি, তারা কিন্তু পৌঁছে গেল রাউন্ড অফ 16-এ। এবারে আসে যাক একটু মোহামেডান স্পোর্টিংয়ের খবরে। আর মোহামেডান স্পোর্টিংয়ের কিন্তু এই মুহূর্তে কলকাতা লিগে ম্যাচ পেছানোর আবেদন করেছে বলে শোনা যাচ্ছে। এবং যা খবর তা হলো, প্লেয়ার রেজিস্ট্রেশন নিষেধাজ্ঞা থাকায় দল গঠনের সমস্যার কারণে কলকাতা লিগে আগামী 29শে জুন পিয়ারলেস স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য আইএফের কাছে অনুরোধ করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আপাতত কোনো ইনভেস্টার না থাকায় ক্লাব কর্তারা নিজেরাই জরিমানার টাকা জোগাড় করে ফিফায় জমার চেষ্টা এবং রেজিস্ট্রেশন নিষেধাজ্ঞা তোলার কিন্তু চেষ্টা করছে। সেটা সম্পন্ন হলে কলকাতা লিগের জন্য নতুন চুক্তিবদ্ধ ফুটবলারদের রেজিস্ট্রেশন করাতে পারবে সাদা কালো শিবির। এখন দেখা যাক তাদের অনুরোধ প্রেক্ষিতে আইএফএ কী ব্যবস্থা নেয়। তো তোমরা কিন্তু বুঝতেই পারছো মোহামেডান স্পোর্টিং কিন্তু এই মুহূর্তে গভীর সংকটের মধ্যে আছে। তারা একাধিক প্লেয়ারের সাথে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে, কিন্তু চূড়ান্ত করার পরও কিন্তু তাদের দলে সই করাতে পারছে না ফিফার নিষেধাজ্ঞার কারণে। এবারে চলে আসি মোহনবাগান সুপার জায়ান্টের খবরে। আর তোমরা তো শুনতে পাচ্ছ যে মোহনবাগান সুপার জায়ান্ট নাকি ডুরান্ট নাও খেলতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু মোহনবাগান কি এই স্পর্ধা দেখাতে পারবে আর্মির সাথে? এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। কেন এই প্রশ্ন আমি তোমাদেরকে বলছি। এবার মোহনবাগান ডুরান্ট কাপ খেলা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হলো। এর আগে আইএসএল হওয়া নিয়ে অনিশ্চয়তার জেরে প্রাক মরশুম প্রস্তুতি আপাতত শুরু না হয় বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, গোয়া, চেন্নাইন এফসি, উড়িষ্যা এফসি, হায়দ্রাবাদ এফসি, এরা ডুরান্ট কাপ না খেলার ব্যাপারে জানা গিয়েছিল। এবার হয়তো একই পথে হাঁটতে চলেছে মোহনবাগানও। মোহনবাগান সুপার জায়ান্ট এবারে ডুরান্ট না খেলার ভাবনা চিন্তা নিয়ে বিভিন্ন মত শোনা যাচ্ছে। মূলত আইএসএল এর আগে প্রাক মরশুম প্রস্তুতি অঙ্গ হিসেবে ডুরান্ট খেলা থাকে ক্লাবগুলো। এবার খোদ আইএসএল নিয়েই অনিশ্চয়তার জেরে ডুরান্ট নিয়ে আগ্রহ দেখাচ্ছে না অনেক ক্লাবই। মোহনবাগান তার ব্যতিক্রম নয়। সেই সঙ্গে ক্লাবের মাঠে বিভিন্ন কার্যকলাপের অধিকার নিয়ে সেনাবাহিনীর সঙ্গে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের ঝামেলা। গত বছর সেনাবাহিনী দ্বারা ক্লাবের অস্থায়ী কিওস্ক ভাঙচুর এবং প্রচলিত প্রথা অনুযায়ী অক্টোবরে 15 দিনের জন্য ময়দান বন্ধ রাখা নিয়ে সেনাবাহিনীর আপোষহীন মনোভাব মোহনবাগান ডুরান্ট না খেলার কারণ হিসাবে উঠে এসেছে। তো প্রসঙ্গত এইসব বিভিন্ন কারণে দীর্ঘদিন ডুরান্ট কাপে অংশ নেওয়া থেকে বিরত ছিল মোহনবাগান। আইএসএল এর পরিচালক সংস্থা এফএসডিএল এর সঙ্গে ডুরান্ট কর্তৃপক্ষ হাত মেলানোর পরে আবার ডুরান্ট খেলতে শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবার দেখা যাক কোনো সমাধান সূত্র বেরায় কিনা। এখানে কিন্তু প্রশ্ন যে মোহনবাগান সুপার জায়ান্ট কি সাহস দেখাবে ইন্ডিয়ান আর্মির বিপক্ষে গিয়ে? কেননা মোহনবাগান ক্লাব যেই জায়গাটা, সেটা আর্মির এরিয়া, আমরা সবাই জানি।
তো ময়দান চত্বরটা সম্পূর্ণ ভারতীয় আর্মির আন্ডারে। তো এখন যেটা বলে যে জলে থাকবো কুমিরের সাথে শত্রুতা হবে না, এরকম কি হয়? কুমিরকে কি পোষ মানানো যাবে জলে থেকে? এটা এখন কিন্তু বড় প্রশ্ন। যদি মোহনবাগান ডুরান্ড না খেলে সেক্ষেত্রে কিন্তু আর্মি থেকে নানা রকমের কিন্তু প্রেসারাইজড হতে পারে মোহনবাগান ক্লাবের উপর। মোহনবাগান ক্লাবটা যেহেতু আর্মি এরিয়া, সেই কারণে কিন্তু নানা রকমের প্রবলেম হতে পারে, বা আগামী দিনে মোহনবাগান ক্লাবের ভেতর যদি কোনো কর্মকাণ্ড হয় বা কোনো কিছু কাজ করতে চায় সেক্ষেত্রে কিন্তু আর্মির পারমিশন দরকার পড়ে। ক্যান্টিন থেকে শুরু করে একটা টয়লেট বানাতে গেলেও আর্মির পারমিশন দরকার পড়ে, মাঠ তৈরি থেকে শুরু করে গ্যালারি সব কিছুতে আমরা এটা জানি। তো সেই জায়গা থেকে যদি মোহনবাগান এখন ডুরান্ড না খেলে সেক্ষেত্রে কিন্তু আর্মি একটা রাগ আসতে পারে মোহনবাগানের উপরে। তো সেই সাহসটা কি মোহনবাগান সুপার জায়ান্ট দেখাতে পারবে? যে আর্মি যে করে এসছে মোহনবাগানের ওপর গত মরশুমে দেখেছি বা আগে, সেই বঞ্চনার প্রতিবাদ কি মোহনবাগান করতে পারবে? সেটাই কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন। এবারে চলে আসি ইস্টবেঙ্গলের খবরে। আর ইস্টবেঙ্গল কিন্তু এবারে এখনো পর্যন্ত যেভাবে দল গঠন করছে, একটা দিশা নিয়ে কিন্তু দল গঠন করছে। খুব নামি ফুটবলারের পেছনে দৌড়াচ্ছে না। গতবারে ভারতীয় ফুটবলারদের ম্যাক্সিমামই স্কোয়াডে রেখে দেওয়া হচ্ছে, তাদের সাথে নতুন কিছু ফুটবলারকে নিয়ে আসা হয়েছে। যেমন লালরাম সাঙ্গাকে নিয়ে আসা হয়েছে রিয়েল কাশ্মীর থেকে, বিপিন সিংকে নিয়ে আসা হয়েছে উইঙ্গার, সে মূলত লেফট উইং খেললেও কিন্তু রাইট উইংটাও খেলতে পারে। এডমুন্ড আলেন্ডিকাকে নিয়ে আসা হয়েছে। এডমুন্ড কিন্তু উইংয়ের সাথে সাথে একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং দরকারে কিন্তু ফরওয়ার্ডও খেলতে পারে, মানে স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে, যথেষ্ট কোয়ালিটি ফুটবলার। এর সাথে কিন্তু মার্তান রায়নার মতন একজন ডিফেন্ডারকে নিয়ে আসা হয়েছে, যথেষ্ট উচ্চতা ভালো। গত মরশুমে রাজস্থান ইউনাইটেডের জার্সি গায়ে ভালো ফুটবল খেলেছে, 4টি গোল করেছে ডিফেন্স থেকে উঠে গিয়ে। তো ওভারঅল হাই লিগ থেকে যেই ধরনের প্লেয়ারকে ইস্টবেঙ্গল কালেক্ট করছে এখনও পর্যন্ত কিন্তু একটা ভালো দিশা দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের থেকে। তার সাথে মিগুয়েল এবং মোহাম্মদ রশিদ, দুই বিদেশির সাথে ইস্টবেঙ্গল কনফার্ম করে নিয়েছে। এর সাথে দিয়ামন্তিকস আছে, এবং যা শোনা যাচ্ছে তাতে কিন্তু হিজাজি মায়ের ইস্টবেঙ্গলের থেকে গেলেও থেকে যেতে পারে। আর বাকি গতবারের টিমটা কিন্তু মোটামুটি আছে। গতবারে ইস্টবেঙ্গল যে জায়গাগুলোতে ভুগেছিল, আশা করে যে সেই জায়গাগুলোতে এবারে ভুগতে হবে না। প্রথমে প্রি সিজন কন্ডিশনিং ক্যাম্প যেটা ইস্টবেঙ্গলের হয়েছিল, প্রি সিজন কন্ডিশনিং, সেই ক্যাম্পে কতটা অনুশীলন হয়েছিল জানি না, কেননা পরে দলকে দেখা গেছিল ইস্টবেঙ্গল দলকে যে 60 মিনিট পর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে যেতে। এটা যেমন একটা কারণ ছিল। মারি তালাল থেকে শুরু করে সাউল ক্রেসপোদেরকে যখন সই করানো হয়েছিল দিয়ামন্তিকসদের, তার মধ্যে ম্যাক্সিমাম টাইমটা হিজাজি মায়ের, সাউল ক্রেসপো, মারি তালালরা চোট সমস্যায় ভুগতে ভুগতে একবারে মাঠের বাইরে চলে গেছিল। তার সাথে আমরা দেখি যেন আনোয়ার আলীরও চোট হয়েছিল। তো গত মরশুমে ইস্টবেঙ্গলের চোট আঘাত সমস্যাটা প্রচুরভাবে ছিল। তো চোটের কারণে ইস্টবেঙ্গল একটা ম্যাচ গেছে 5টা-6টা করে প্লেয়ারকেও পায়নি। তার সাথে কিন্তু গতবার ইস্টবেঙ্গল রিজার্ভ বেঞ্চটা কিন্তু ভালো ছিল না। এবারে আই লিগের ফুটবলারদের সই করানোর সাথে সাথে রিজার্ভ বেঞ্চটাও কিন্তু ভালো হচ্ছে। আর এবং গতবারে যে কম্প্যাক্ট ফুটবলটা কিন্তু আমরা প্রথম দিকে দেখতে পাইনি, পরের দিকে কিন্তু ইস্টবেঙ্গল ভালো খেলছিল। এএফসি চ্যালেঞ্জার্স লিগে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল, ভালো পারফরমেন্স করার পরও কিছু ভুল, নিজেদের মধ্যে কিছু ভুলের জন্যে ছিটকে যায়, নইলে কিন্তু ফাইনালও খেলতে পারতো, এরকম পারফরমেন্স করছিল ইস্টবেঙ্গল। এবং অবশ্যই তার সাথে আরেকটা বলি, ইস্টবেঙ্গল কিন্তু একটা সময় সুপার 6-এ যাওয়ার আশাও কিন্তু জাগিয়েছিল আইএসএলে। তো ওভারঅল যাই হোক, ইস্টবেঙ্গল যেতে পারেনি, কিন্তু অস্কার ব্রুজো আসার পর কিন্তু একটা আশার আলো দেখা গেছিলো ইস্টবেঙ্গলে, যে তাদের পারফরমেন্সটা ধীরে ধীরে কিন্তু পারফরমেন্স গ্রাফটা উন্নতি ঘটিয়েছিল। একটা দল তো একটা বছরের মধ্যে পারফরমেন্স করতে পারে না। দলে কিছু ভালো প্লেয়ারকে নিয়ে আসা হয়েছিল, গতবার অন্তত 13 জন ফুটবলার এসেছিল গোল লাইনে। যদি দেখো দেবজিৎ মজুমদার থেকে শুরু করে পরবর্তী সময় যে ফুটবলাররা যোগ দেয়, আনোয়ার আলী, মার্ক জোতান পুইয়া থেকে শুরু করে জিকসন সিং, দিয়ামন্তিকস, মাদি দালালদেরকে নিয়ে আসা হয়েছিল, তার সাথে ডেভিড। তো দলটাকে কিন্তু যেভাবে ফুটবলারদেরকে সই করেছিল সেভাবে কোচ কার্লোস কোয়াদ্রাত কিন্তু খেলাতে পারেনি। সে কারণে একটানা প্রথমে 8টা ম্যাচ হারতে হয়েছিল, আইএসএল এর 6টা, ডুরান্ড কাপ এবং তুর্কমেনিস্তানের দলের কাছে এসিএল এর ম্যাচও হারতে হয়েছিল। তো তারপরে যখন নাকি এসে অস্কার ব্রুজো দায়িত্ব নিল, দলটার মধ্যে একটা বাদল আনার চেষ্টা করেছিল এবং মোটামুটি ওভারঅল ভালো পারফরমেন্স করছিল। আর এই মরশুমে মোটামুটি যা সাইন এখনও পর্যন্ত হয়েছে, আশা করা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু ভালোর দিকে এগাচ্ছে।
জয়গুপ্তার সাইন হয়ে গেছে, লেফট ব্যাক পজিশনটাতে কিন্তু নিশ্চিত হওয়া গেছে, একটা ভালো লেফট ব্যাক পাওয়া গেছে। বলতে পারো যে জয়গুপ্তা গত মরশুমে সেভাবে সুযোগ পায়নি। হ্যাঁ, কোচের সাথে একটা বনিমনা ছিল না, এফসি গোয়ার কোচ ম্যানুয়াল মার্কোয়েজ রোকার সাথে, তো সেই কারণে কিন্তু জয়গুপ্তাকে খেলায়নি। কিন্তু জয়গুপ্তা যথেষ্ট কোয়ালিটি ফুটবলার, জাতীয় দলে খেলেছে, বাপাটা দারুণ, দূরপাল্লার শট নিতে পারে, অ্যাটাকেও যেমন যেতে পারে ওভারল্যাপিংয়ে, তেমন কিন্তু নিচেও আসতে পারে। এবং তোমরা বলতে পারো যে অভিষেক সিংকে নিলে বেটার হতো। অভিষেক সিং কিন্তু এখনও বলছি জয়গুপ্তার মতন ম্যাচুয়েড না, জয়গুপ্তার মতন কিন্তু ম্যাচুয়েড না। যদি গতবারে তোমরা পাঞ্জাব এফসি ম্যাচটা দেখে থাকবো, বিষ্ণু কিন্তু অভিষেক সিংকে নিয়ে যা তা করেছিল। জয়গুপ্তাকে যখন অভিষেক সিংয়ের থেকে কম টাকাতে পাওয়া গেছে, তখন জয়গুপ্তা ফার বেটার। এখন ইস্টবেঙ্গলের দরকার একজন ভালো রাইট ব্যাক। সেন্টার ব্যাক পজিশনে আনোয়ার আলী আছে, মার্তান্ড রায়না, চুন্নুঙ্গা, এটা ভারতীয় স্কোয়াড হয়ে গেছে। এবং হিজাজি মায়েরকে যদি রেখে দেওয়া হয়, আমরা ধরে নিই সাপোজ, তার সাথে একজন বিদেশি হলে কিন্তু সেন্টার ব্যাক পজিশনটা কিন্তু ইস্টবেঙ্গলের দাঁড়িয়ে যাবে। সেই ক্ষেত্রে রাইট ব্যাক, কেননা চুন্নুঙ্গা কিন্তু কখনোই সাইড ব্যাক নয়, তার ওভারল্যাপিং কখনোই ভালো নয়। আর চুন্নুঙ্গা কিন্তু বল ধরে খেলতে পারে না, যে ধরে খেলার একটা ব্যাপার থাকে ডিফেন্ডারদের। চুন্নুঙ্গা একটু উড়িয়ে খেলতে ভালোবাসে, বল ক্লিয়ার ট্যাকেল করবো, এই করবো, এরকম। কিন্তু বল যে ধরে খেলে খেলাটাকে তৈরি করা, যেটা আমরা আনোয়ার আলী যে জিনিসটা করতে পারে, সেটা কিন্তু চুন্নুঙ্গা পারে না। তো আমাদের একজন বল রাইট ব্যাক দরকার। তো রাইট ব্যাকের জায়গায় আশুতোষ মেহতার সাথে ইস্টবেঙ্গল একটা কানেকশান চলছে, শোনা যাচ্ছে রাহুল বেকের সাথে চলছে। তো এই জায়গা থেকে কিন্তু যদি রাইট ব্যাক একটা ভালো পাওয়া যায় ইস্টবেঙ্গল টিমটা কিন্তু একটা বেশ কম্প্যাক্ট টিম হয়ে যাবে আমার মতে। আর এই জায়গা থেকে ইস্টবেঙ্গল, তোমাদেরকে বলি, বিক্রম প্রতাপ সিংয়ের সাথে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে কিন্তু কানেকশান আছে। অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে বিক্রম প্রতাপের সাথে ইস্টবেঙ্গল এই মুহূর্তে কানেকশান নেই, আমিও মাঝখানে বলেছি। কিন্তু বিক্রম প্রতাপ সিংয়ের কিন্তু ইস্টবেঙ্গল আসার সম্ভাবনা যত দিন যাচ্ছে বাড়ছে। আর আগস্টের 31 তারিখ পর্যন্ত কিন্তু সামার ট্রান্সফার উইন্ডো আছে। গত মরশুমেও দেখেছিলাম জিকসন সিংকে হঠাৎ করে কেরালা ব্লাস্টার্স যখন প্রি সিজন ক্যাম্প করছিল থাইল্যান্ডে, সেখান থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল। তো বিক্রম প্রতাপের ব্যাপারে কিন্তু এখনও আশা রাখা যায়। আর বিক্রম প্রতাপ যদি চলে আসে, ইস্টবেঙ্গলের কিন্তু উইং পজিশনটা অনেক ভালো হবে। এবং বিক্রম প্রতাপের সাথে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট পজিটিভলি কথাবার্তা চালাচ্ছে। তোমাদেরকে বলি, সম্ভাবনা কিন্তু প্রবল আছে বিক্রম প্রতাপের ইস্টবেঙ্গলের সই করা। তো ইস্টবেঙ্গলে যদি বিক্রম প্রতাপ চলে আসে, তাহলে বিক্রম প্রতাপ, বিপিন সিং, বিষ্ণু, নরেন মহেশ সিং, নন্দকুমার, একাধিক কিন্তু উইঙ্গার পাবে। এবং তোমাদের বলতে পারি যে ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চে অন্তত এবারে গতবারের তুলনায় কিন্তু অনেক সলিড হতে চলেছে। তো ইস্টবেঙ্গল টিম কিন্তু এখনও পর্যন্ত ওভারঅল ভালো দিকে যাচ্ছে। এবং তার সাথে ইউসুফ অটোমঞ্জুর সাথেও কিন্তু কথাবার্তা চলছে। ইউসুফ অটোমঞ্জু তোমরা জানো আর্মেনিয়ান ক্লাব পিয়াঙ্ক এফসিতে খেলছে, এবং গত মরশুমে কিন্তু প্রায় 14টার মতন গোল করেছে, 6টা অ্যাসিস্ট আছে। তো ভালো, খুব একটা যে খারাপ স্ট্রাইকার তা না, যথেষ্ট ভালো স্ট্রাইকার। এবং অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারে। তো ইস্টবেঙ্গল টিম যেভাবে এগাচ্ছে, তোমাদেরকে বলতে পারি এবারে কিন্তু ইস্টবেঙ্গল টিমে একটা সম্ভাবনাময় দল তৈরি হচ্ছে। এবং আশা করাই যায়, আর বিক্রম প্রতাপ এই দলের সাথে যদি আগামী দিনে যোগ দেয়, তাহলে ইস্টবেঙ্গল কিন্তু খুব ভালো একটা দল হবে। তো বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।